আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। খলিলুর রহমানের ইউএস সফর নিয়ে। ইউএস সফরে খলিলুর রহমানকে মোটামুটি পুরো ডোজ দিয়ে পাঠানো হয়েছে এবং একবারও কিন্তু বলা হয়নি যে আপনি গিয়ে ডক্টর ইউনূসকে এই সমস্ত কথাগুলো বলবেন। যেন ডিফ্যাক্টো মানে প্রধান উপদেষ্টা যেন খলিলুর রহমান তাকে এমনভাবে ইউএস তাকে ট্রিট করছে। এখন প্রথমেই বলে দিই যে আমাদের ডক্টর ইউনূস অনেকগুলো লবিস্ট নিয়োগ করেছিলেন যে ইউএস এর কারোর সঙ্গে উনি বসবেন, কিন্তু কোনো লবিস্ট ফার্মই এই ব্যাপারে কাউকে সম্মত করতে পারেনি। কিন্তু খলিলুর রহমানকে তারা অ্যালাউ করেছে এবং তাদের যা বক্তব্য খলিলুর রহমানকে 7টি পয়েন্ট ধরে একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। তার আগের দিন জানেন আপনারা 36 পাতার একটা নোট দেওয়া হয়েছিল তাকে, যে আপনি এই নোটটা ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনার যা বক্তব্য সেই বক্তব্য আপনি বলবেন। সেই নোটটা দিয়েছিলেন জেমস গ্রিন, যিনি ইউএস সেনেট রিপ্রেজেন্টেটিভ। খলিলুর বলেছিলেন ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এই নোটটা দেওয়ার পর কালকে যে আপনার মিটিংটা হয়েছে, সেই মিটিংটা হয়েছে খলিলুর রহমান তো ছিলেন, আজ ছিলেন পল কাপুর, সার্জিও গোর, এলসন হুকার এইচ, পলিটিক্যাল সেক্রেটারি। না, এর সম্পর্কেই বলেছিলেন যে ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এখন কি কি বলা হয়েছে পয়েন্টগুলো একটা একটা করে আমি বলে যাচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর, ঢাকার যে আচরণ এবং ঢাকার যে ব্যবস্থাপনা, সরকার পরিচালনা, তাতে ইউএস প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে এবং ইউএস এর জন্য ডক্টর ইউনূস এবং তার সরকারকে কখনো মার্জনা করবে না এবং তাকে উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। নাম্বার 2, বারবার সংকেত দেওয়া সত্ত্বেও, আশ্বাস দিলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কি ব্যবস্থা? দেশের শাসন ব্যবস্থাকে সুস্থির করা এবং কন্ট্রোলে আনা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনূস নেননি। এবার কেন নেননি সেগুলো কিন্তু পরের নোটে বলা হয়েছে। তারা বলেছেন যে চায়নার সঙ্গে আপনারা 3টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন। এ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন, যেটা অমার্জনীয় অপরাধ। ইউএসকে ভুল তথ্য দেওয়া হচ্ছে অমার্জনীয় অপরাধ, যেটা ক্ষমাহীন চোখে দেখছে ওয়াশিংটন। এখন এখানে চায়না ঢাকা যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই 3টে চুক্তির মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং চায়না ঢাকা সম্পর্কে কি কি বলছেন ওরা, সেটাও আমি পরে আপনাদের বলছি। কি কি দিয়েছে? আপনারা বলেছিলেন যে এগুলো আগের সরকার করে গেছিল, আপনারা কিছু করেননি, কিন্তু কথাটা সর্বৈব মিথ্যে। এই সমস্ত এমইউ আপনার সরকার করেছে
এবং আমাদের হাতে তার সমস্ত তথ্য প্রমাণ আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নেব, এই তথ্য প্রমাণগুলো তখন আমরা পেশ করব। তার মধ্যে কি আছে? স্ট্র্যাটেজিক্যাল কৌশল। স্ট্র্যাটেজিক্যাল কৌশল যে অবাধ বিচরণের সুবিধা আপনারা করে দিয়েছেন এই স্ট্র্যাটেজিক্যাল কৌশলে, তার ফলে চায়না ওখানে স্বাধীনভাবে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে, যেটা ভারত এবং ওয়াশিংটন কেউই সরল ভাষায় দেখছে না, এবং কূটনৈতিক ভাষায় এটাকে বলে অমার্জনীয় অপরাধ। বেজিংকে 3টি সামরিক স্থাপনা, 3 নম্বর, বেজিংকে 3টি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চুক্তি করেছেন এবং সহযোগিতা করেছেন, যা ভারত এবং ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক যে আপনার আছে, নীতি আছে, সেই নীতির পরিপন্থী। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। দিল্লি ওয়াশিংটন দ্রুত এই জায়গা থেকে ঢাকা সরে আসুক, এটি চায়, এবং চায় সেটা দৃঢ়ভাবে চায় বলে ব্যাখ্যা করা হয়েছে। তিন নম্বর, ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকাকে আরো আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদাররা, এখানে অংশীদার বলতে ইউনূসের যে সংগঠনগুলো, জামাতি টামাতি সংগঠন, আপনার গতি সংসদ যে দল, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি, তারা এবং অন্যান্য যে সন্ত্রাসবাদী দল, তারা এইটার একদম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এবং এই যে আমাদের যে নীতি আছে, ইন্দো প্যাসিফিক নীতি, সেই আপনাদের যে অংশীদারিত্ব, এই অংশীদারিত্ব অন্ধ, বধির এবং বিবেচনাহীন কাজ করে চলেছে, যার থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এবং এই ব্যাপারে একটা ডিপ্লোম্যাটিক নোট ঢাকাকে পাঠানো হয়েছে। ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপ ঢাকায় আশ্রয়, প্রশ্রয়, মদত, অর্থায়ন, তারপর স্টেট এবং নন স্টেট অ্যাক্টরের কাজ করছে। সমস্ত সাপোর্ট ইউনূস দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে বারবার সতর্ক করা সত্ত্বেও ইউনূস সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কান দিচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব চীনের কাছে বহু আগেই হারিয়ে ফেলেছে। ঢাকার যে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব, সেটা বলছে ঢাকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে হারিয়ে ফেলেছে। 5 নম্বর, এক অনিরাপদ দেশ বাংলাদেশ হয়ে উঠেছে, এক অনিরাপদ দেশ। শহর ত্রাসে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ, ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচনের কোনো রকম আপনার কি লিখেছে, মানদণ্ডে উপনীত হওয়া যায় না। অর্থাৎ বলছেন অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যায় না। 6 নম্বর, মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন
মব ভায়োলেন্স, বিচার বহির্ভূত বিচার বা বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসেছে, যা কোনো মতে বরদাস্ত করা হবে না। 16টি মানবাধিকার ইস্যু, 6 নম্বর পয়েন্ট, 16টি মানবাধিকার ইস্যু শূন্যের কোঠায় নেমে এসছে। ত্রাস ও ভীতির সঞ্চার, যেটা ভারত এবং ওয়াশিংটন এইটা দর্শকের ভূমিকায় আর বসে থাকতে পারবে না। ঢাকার কাছে কঠিন সময় আসছে। এটা কেবল আমাদের একার কথা নয়, ঢাকা এই ওয়াশিংটন এবং ভারতের যৌথ সিদ্ধান্ত। 7 নম্বর, ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই নয় যে চীনকে সমৃদ্ধ করা। এতে ভারত ইউএস তাদের এই নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ ইউএস এবং ইন্ডিয়া যৌথভাবে যে এই বিষয়ে কাজ করছে সেটা তারা বারবার মনে করে দিয়েছেন। এখন আপনারা ভাববেন যে একদিকে ট্যারিফ নিয়ে এত কিছু ট্রাম্প করছেন, আবার পাশাপাশি মার্কো রুবিও, জেডি ভান্স তারাও আবার একটা প্যারালালি একটা যোগাযোগ রেখে যাচ্ছে ভারতের সঙ্গে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এরাও ধরে নিয়েছে যে ট্রাম্প ইমপিচড হবেন, ভারতকে কাট করা যাবে না, চীনকে কাট করা যাবে না, রাশিয়া তার তেল বিক্রি করবে এবং ইউক্রেনে নতুন করে আবার যুদ্ধ শুরু করবে। কারণ আমেরিকা যা করেছে, আমাদের মালিক যা করেছেন, মালিক তো একেবারে ন্যাটোর তো গোষ্ঠীর পিণ্ডি পাকিয়ে দিয়েছেন। সেই ন্যাটো নিয়ে আমি পরে একটা ভিডিও করব, ন্যাটোটা নিয়ে। আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নতুন একটা নৌবন্দর হচ্ছে, সামরিক নৌবন্দর। সেটা ব্যাপারেও আপনাদের বলবো নেক্সট কোন একটা ভিডিওতে। আজকে এই যে আপনারা দেখছেন যে মার্কো রুবিও একরকম কথা বলছেন, ভারতের সঙ্গে যোগাযোগ করছে, ট্রাম্প আবার ওদিকে 5% ট্যারিফ বসানোর কথা বলছেন, একেবারে দুমদাম বকে যাচ্ছেন। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তিনজনেই বলে দিয়েছিল যে আপনি এখন আর কোনো রকম টুইট করবেন না, ভারতের বিরুদ্ধে কোনো রকম মুখ খুলবেন না। কিন্তু মালিক তো মালিক আবার একটা ছেড়ে দিয়েছেন, ভারত মোদীজি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমায় খুশি করতে পারেননি, তিনি এখন ইউএস থেকে তেল কিনে যাচ্ছেন, তাই আমি তার উপরে 500% ট্যারিফ চাপাবো। এতে কি হচ্ছে? ইউএস এর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। ইউএস জানে যে বহু বছর বাদে আমাদের সঙ্গে সম্পর্কটা একটুখানি ঠিক হয়েছে, তাই আমাদের যদি করতে হয় তাহলে এমন কিছু করে দেখাতে হবে যেটাতে ভারত সন্তুষ্ট হয়। ভারত যেটা বরাবরই চাইছে যে বাংলাদেশ থেকে পা তোলো। তাই এই সামন্তরাল একটা প্রশাসন দুদিকে চলছে, একদিকে হচ্ছে ট্রাম্প আর তার কয়েকজন সঙ্গী সাথী, আর বাকিটা হচ্ছে পুরো ইউএস কংগ্রেস, ইউএস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এবং আপনার মার্কো রুবিও, জেডি ভান্স। আর এরা জানে, মার্কো রুবিও, জেডি ভান্স জানেন যে ইমপিচ হলে পরে তাহলে জেডি ভান্স হবেন পরবর্তী রাষ্ট্রপতি। তাহলে পরবর্তী রাষ্ট্রপতিকে দাঁড় করাতে গেলে এখন থেকে ভারতের সঙ্গে কাজ করতে হবে, যাতে ভারতের সঙ্গে যে সম্পর্কটা ট্রাম্প নষ্ট করেছেন সেই সম্পর্ক যাতে পুনরুদ্ধার করা যায়। তাই এখন বাংলাদেশের ব্যাপারে তারা উঠে পড়ে লেগেছে। এটা হলো মোদ্দা ব্যাপার। তবে এই যে সমস্ত আলোচনাটা হয়েছে, এই আলোচনার মধ্যে ইউনূস সম্পর্কে কোনো রকম মন্তব্য করা হয়নি। শুধু বলা হয়েছে, ইউনূস ওদের খলিলুরকে বলে দেওয়া হয়েছে যে ভারত এবং ওয়াশিংটন চায় দ্রুততম
এই সময়ের মধ্যে এইগুলো ঠিক করতে। যদি না হয় তাহলে ডক্টর ইউনূসকে, সরকার প্রধানকে এবং সরকারের অন্যান্য যারা আছে অংশীদারগণ, তাদেরকে চরম শাস্তি পেতে হবে, এবং সেটা খুব বেশি দূরে নয়। কারণ যা হচ্ছে, ইউনূসের কিন্তু খাল খিঁচে দেবে, এইটুকু বলা যায়। ভারতও খিঁচবে, আমেরিকাও খিঁচবে। যদি ভারত তুলে না আনে তাহলে এবারে আমেরিকা তুলে নিয়ে যাবে, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আর সেক্ষেত্রে ভারত আমেরিকাকে বেস ইউজ করতে দেবে, যে তোমার হেলিকপ্টার নিয়ে এসো, আমার বেসে নামাও, নয়ডায় নামাও, নয়ডা থেকে তুমি তুলে নিয়ে যাও, গিয়ে ঢাকা থেকে তুলে নিয়ে এসো। তাহলে ভারত ঢুকলো না, পার্শ্ববর্তী রাষ্ট্র ঢুকলো না, যে বসিয়েছিল ইউনূসকে বসিয়েছিল ইউএস এসে, নেভি সিল এসে বুটস অন গ্রাউন্ডস করে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাবে। আর এটা ইউএস এর কাছে কোনো সমস্যাই নয়। এটা পৃথিবী একবার দেখে নিয়েছে, ট্রাম্প দেখিয়ে দিয়েছে। ট্রাম্পের দেখানো পথে হেঁটে মার্কো রুবিও এবং জেডি ভান্স এই কারবারটি করতে চলেছেন। এটা হচ্ছে, আমি কালকে বলেছিলাম রেড সিগন্যাল, অনেকে দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল, আমায় লিখেছেন গ্রিন সিগন্যাল। তো যারা লিখছে তারা ওই বিশ্ব রাজনীতির বও জানে না, তাদের জীবনটা থেমে আছে ইউটিউব আর ফেসবুকে, বাকিটা তাদের কাছে একটা অজানা পৃথিবী। ফলে রেড সিগন্যাল না সবুজ সিগন্যাল, এটা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের যে এত কৌতূহল ছিল যে খলিলুর কি বার্তা দিয়ে এলেন, খলিলুর একটা সাংঘাতিক বার্তা নিয়ে এলেন। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে কোনো একটা বড় রকমের অ্যাকশন নিতে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের ভূমি ব্যবহার করতে দেওয়া, এটি হলো মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আমি সকালবেলাতে আপনাদের আর একটা খবর দেবো, সেটা হচ্ছে এই যে নৌ বন্দর একটা তৈরি হবে, সেটা কারা কারা ব্যবহার করবে, কারা তৈরি করবে, কত টাকা খরচা পড়বে, কত দিন লাগবে, সে ব্যাপারে ডিটেল দেব। আর এই নৌবন্দরটা শুরু হচ্ছে যেটা, সেটা বঙ্গোপসাগরে একটা স্বাধীন জায়গায়, মানে দ্বীপ তৈরি করে সেখানে করা হবে কৃত্রিমভাবে, এবং সেখানে 24টা আপনার থাকবে, প্ল্যাটফর্ম থাকবে 24টা। সেখানে কার কার নৌবাহিনীর জাহাজ থাকবে, তাদের কি কাজ হবে, এবং সেটা হবে সেন্ট মার্টিনের অদূরে, খুব একটা দূরে হবে না। ফলে বঙ্গোপসাগরে তাদের একটা উপস্থিতি হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। ধন্যবাদ, নমস্কার। তাহলে কি ইউনূস প্রশাসন এখন দেখাতে চাইছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হলেও তারা নির্বাচিত যে কোনো সরকারের চেয়ে ট্রাম্প প্রশাসনকে বেশি মাত্রায় খুশি করতে পারে? এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে খুশি হয় যেটা হলে ইসরায়েলের পক্ষে দাঁড়ালে, প্যালেস্টাইনের বিপক্ষে দাঁড়ালে, সেরকম একটা নীতিগত অবস্থান বদলে হলেও তারা ট্রাম্প প্রশাসনকে খুশি করতে রাজি? নাকি ইউনূস সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সেফ এক্সিটের সুবিধার বিনিময়ে এমন একটা নীতিগত পরিবর্তন এনে হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাত মিলিয়ে বলে এলেন যে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এখন গাজায় প্যালেস্টাইনিদের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং নির্দেশনায় স্থিতিশীলতা আনয়নের চেষ্টা। বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশের সকল সরকার বরাবর একটা স্বাধীন ফিলিস্তিন ভূমির পক্ষে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে এসেছে। বাংলাদেশের সব সময়কার নীতিগত অবস্থান হচ্ছে এই যে ইসরায়েল একটি আগ্রাসী বাহিনী, যারা ফিলিস্তিনের ভূমি দখল করে আগ্রাসন চালিয়েছে, সে কারণে ইসরায়েলের সঙ্গে কখনোই কূটনৈতিক বা বাণিজ্যিক কোনো সম্পর্ক স্থাপন করেনি বাংলাদেশ, এবং বাংলাদেশ বরাবর ফিলিস্তিনের জনগণের যে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষা তাতে সমর্থন দিয়েছে এবং বলেছে 1967 সালের সীমান্তটা যেমন ছিল সে অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা সহ একটা ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ অবস্থান নিচ্ছে। বাংলাদেশের বড়
বরাবরের এই অবস্থানকে একেবারে তুচ্ছ করে ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করে, যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী এখন ইসরায়েলি এবং ইজিপ্ট বাহিনীর সঙ্গে মিলে গাজায় ট্রাম্পের যে 20 দফা পরিকল্পনা, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে, সেই হামলা বন্ধে তারা কাজ করবে। মানে ট্রাম্পের এই 20 দফা পরিকল্পনাটা কি এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো মহল জানে না, যে কারণে তারা উদ্বিগ্ন যে ট্রাম্পের এই 20 দফা পরিকল্পনায় আসলে ফিলিস্তিনি রাষ্ট্র সম্পর্কে তার অবস্থানটা কি। ফিলিস্তিনের কর্তৃপক্ষ, ফিলিস্তিনের জনগণ কিংবা প্যালেস্টাইনের কোনো পক্ষকে এই আলোচনায় যুক্ত করা হয়নি ট্রাম্পের এই 20 দফা পরিকল্পনা দেওয়ার আগে। এই 20 দফা পরিকল্পনায় একমাত্র গাজা ছাড়া আর কোনো ভূমি বিষয়ে কোনো আলাপ করা হয় নাই। আর ট্রাম্পের এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে গাজায় হামাস, যে হামাস পুরো গাজার নিয়ন্ত্রণ করছে, হামাসকে নিরস্ত্র করা, মানে তাদের অস্ত্র জমা নেওয়া। হামাসের যেসব ব্যক্তিরা পূর্ণাঙ্গভাবে ইসরায়েলি মার্কিন বাহিনীর আনুগত্য মেনে ওই অঞ্চলে থাকতে রাজি হবেন, তাদেরকে সেই প্রতিশ্রুতির ভিত্তিতে গাজায় থাকতে দেওয়া, না হলে তাদেরকে গাজা থেকে একটা সেফ এক্সিট দেওয়া। এর জন্যে, এই পুরো প্রক্রিয়াটা সাধনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মিশরের নেতৃত্বে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গড়ে তুলছে। আর এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটন গিয়ে মার্কিন প্রশাসনকে কথা দিয়ে এসেছেন যে বাংলাদেশ ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজায় স্থিতিশীলতা আনতে সেখানে তাদের ফোর্স পাঠাবে, অর্থাৎ তাদের বাহিনীকে যুক্ত করবে। ঠিক কি কারণে বাংলাদেশ ইসরায়েলের নেতৃত্বে একটা বাহিনীর মাধ্যমে গাজায় এমন স্থিতিশীলতা আনতে কাজ করতে রাজি হলো, যেই স্থিতিশীলতায় ফিলিস্তিনিরা বিশ্বাস করে না, যেই স্থিতিশীলতা আসবে কিনা, কিসের ভিত্তিতে এই স্থিতিশীলতা, এ নিয়ে প্যালেস্টাইনিদের কোনো পক্ষের সঙ্গে আলাপ হয়নি। আন্তর্জাতিক পক্ষগুলোর, পৃথিবী জুড়ে সচেতন পক্ষগুলোর আরও উদ্বেগের কারণ হচ্ছে যে ট্রাম্পের এই পরিকল্পনায় এমনকি জাতিসংঘকে যুক্ত করা হয় নাই। যেমন ধরেন আজারবাইজান এবং ইন্দোনেশিয়া এবং তুরস্ক, এরই মধ্যে তারাও বলেছে যে তারাও এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে চায়। তুরস্কের ব্যাপারটি নাকচ করে দিয়েছে ইসরায়েল। তার মানে এক্ষেত্রে ইসরায়েলের নিয়ন্ত্রণ এতটাই প্রবল যে কোন বাহিনী যোগ দিতে পারবে পারবে না সেটা নির্ধারিত হচ্ছে ইসরায়েলের ইশারায়। এখন গাজার পুরো ভূমিটা যাতে ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে থাকে সেই নিয়েই তো যুদ্ধ। মানে ধরেন 2023 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ক্রমাগত হামলা চালিয়ে 70,000-এর বেশি নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, মানুষ হত্যা করেছে। গাজা ভূখণ্ডে 1.5 লক্ষের বেশি, প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ আহত হয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে এখন নাকি ট্রাম্পের কথায় একটা যুদ্ধবিরতি চলছে, কিন্তু ইসরায়েলি বাহিনী ক্রমাগতভাবে সেখানে এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশ সরকার কি করে নিশ্চিত হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যে বলছে যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ওখানে মোতায়েনের মাধ্যমে হামাসকে নিরস্ত্র করে ফেললে, মানে হামাসের কাছ থেকে অস্ত্র নিয়ে নিলেই ওখানে স্থিতিশীলতা আসবে, সেটা কি করে বাংলাদেশ বিশ্বাস করছে? সেটা একটা প্রশ্ন। এর চেয়েও বড় প্রশ্ন, তারপর ইসরায়েলের বাহিনীর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠিত হলে এবং সেখানে সশস্ত্র প্রতিরোধকারী হামাসকে নিরস্ত্র করে ফেললে ওই ভূমিটা যে প্যালেস্টাইনের থাকবে নাকি ইসরায়েলি নিয়ন্ত্রিত ভূমিতে পরিণত হবে, সে বিষয়টা যখন পৃথিবীর কোনো পক্ষ নিশ্চিত নয়, তখন ইউনূস সরকার নিশ্চিত হচ্ছে কি করে? নাকি ইউনূস সরকার কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ডক্টর ইউনূসের পরামর্শে এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছেন ট্রাম্প প্রশাসনকে খুশি করতে যে তাদের কাছে এই যে বাংলাদেশ বরাবর প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের উপর এক রকমের বিরাট সমর্থন দিয়ে এসেছে নৈতিক এবং আন্তর্জাতিক মহলে, সেটা সেই অবস্থানকে কোনোভাবে মূল্যবান বলে মনে করছে না। ট্রাম্প প্রশাসনকে খুশি করতে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের আর মেয়াদ আছে
1 মাসের মাত্র কিছু বেশি সময়, তার এই চরম উদ্গ্রীব হয়ে ওঠার কারণ কি? দেখেন, একটা অনির্বাচিত সরকার যখন একটা দেশের 5.5 দশকের নীতির বাইরে গিয়ে সেই দেশের জনগণের যে সহানুভূতি, অনুভূতি এবং আবেগ, মানে প্যালেস্টাইন ভূমির প্রতি, সেইখানকার মুক্তি সংগ্রামের প্রতি, সেটাকে তুচ্ছ করে যে মার্কিন প্রশাসনকে খুশি করতে গেল, তাতে তো মনে হচ্ছে ইউনূস সরকারের হয় একদিকে লম্বা সময় থাকবার ইচ্ছা ট্রাম্প প্রশাসনকে খুশি করে, কারণ আমরা জানি যে ট্রাম্প প্রশাসন সেই 2025-এর জুন জুলাই থেকে ক্রমাগতভাবে ইউনূস সরকারকে চাপ প্রয়োগ করছে যে একটা নির্বাচিত সরকার আনবার মাধ্যমে যাতে অন্তর্বর্তীকালীন সরকার সরে যায়। তাহলে কি ইউনূস প্রশাসন এখন দেখাতে চাইছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হলেও তারা নির্বাচিত যে কোনো সরকারের চেয়ে ট্রাম্প প্রশাসনকে বেশি মাত্রায় খুশি করতে পারে? এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে খুশি হয় যেটা হলে ইসরায়েলের পক্ষে দাঁড়ালে, প্যালেস্টাইনের বিপক্ষে দাঁড়ালে, সেরকম একটা নীতিগত অবস্থান বদলে হলেও তারা ট্রাম্প প্রশাসনকে খুশি করতে রাজি, নাকি ইউনূস সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সেফ এক্সিটের সুবিধার বিনিময়ে এমন একটা নীতিগত পরিবর্তন এনে হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাত মিলিয়ে বলে এলেন যে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এখন গাজায় প্যালেস্টাইনিদের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং নির্দেশনায় স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করবে। মানে এর চেয়ে বিস্ময়কর কূটনৈতিক নৈতিক অবস্থানের বদল হতেই পারে না। এই যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ যেখানে বাংলাদেশ এখন যোগ দিতে যাচ্ছে, এটা যে শুধুমাত্র মানে ইসরায়েলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে পরিচালিত হবে তাই নয়, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই যে গাজা যখন মুক্ত করা হবে, মানে হামাসের হাত থেকে, হামাসকে নিরস্ত্র করে, এরপর গাজায় কখন কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবারও গঠিত হবে, আদৌ কোনো ফিলিস্তিনি জনগণের নেতৃত্বে কোনো বাহিনী গঠিত হবে কিনা, এই ইসরায়েলি নেতৃত্বাধীন বাহিনী, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফ কতদিন গাজায় মোতায়েন থাকবে, সেসবের কোনো বর্ণনা এই ট্রাম্পের এই 20 দফা নীতির মধ্যে কিন্তু নাই। এর চেয়েও ভয়াবহ হচ্ছে, ট্রাম্প তার প্রস্তাবে সুস্পষ্টভাবে বলেছেন যে তার এই প্রস্তাবনা মেনে যদি ফিলিস্তিনি জনগণ এবং হামাস না চলে, তাহলে ইসরায়েল যে কোনো ব্যবস্থা নিতে পারবে এবং ইসরায়েল মার্কিন যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য ফিলিস্তিনি জনগণকে প্রস্তুত থাকতে হবে। তার মানে বাংলাদেশি বাহিনী যখন আইএসএফ এ, মানে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর অধীনে গাজায় কাজ করছে, তখন যদি ইসরায়েলি বাহিনীর মনে হয় ফিলিস্তিনি জনগণ এখনো স্বাধীনতা চাইছে, ফিলিস্তিনি জনগণ এখনো চাইছে যে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাক, তাহলে তারা আবারও ব্যাপক হামলা পরিচালনা করতে পারবে, ব্যাপক গণহত্যা পরিচালনা করতে পারবে এবং বাংলাদেশ বাহিনীকে তার অংশ হতে হবে। কারণ ইউনূস সরকার, একটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার, এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে কাজ করবে ফিলিস্তিন ভূখণ্ডে, যেই দেশটির সঙ্গে, মানে যেই ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ কখনো কূটনৈতিক বাণিজ্যিক কোনো সম্পর্ক রাখেনি, কারণ একে একটা আগ্রাসী বাহিনী বলে মনে করে এসেছে। মানে ইসরায়েলি পার্লামেন্টে বেনিয়ামিন নেতানিয়াহু, যাকে একজন গণহত্যাকারী পরিচালনাকারী হিসেবে সারা পৃথিবীতে এখন ব্যাপক সমালোচনা করা হচ্ছে, তিনি সরাসরি বলেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে যে এটা কোনো যুদ্ধের অবসান নয়, মানে ট্রাম্পের 20 দফার মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠন কোনো যুদ্ধের অবসান নয়, এটা হচ্ছে মূলত গাজায় হামাসকে ডিজার্ম করার বা হামাসকে নিরস্ত্র করার একটা পরিকল্পনা। দেখেন, যেটা শুরুতে বলেছিলাম যে বাংলাদেশ বরাবর মনে করে 2 নেশন থিওরি, যে দুটো আলাদা রাষ্ট্র হতে হবে, ইসরায়েল এবং প্যালেস্টাইন, এবং 1967 সালের সীমান্ত অনুযায়ী প্যালেস্টাইনটা হবে এমনভাবে যে যেখানে পশ্চিম তীর থাকবে প্যালেস্টাইনের অন্তর্ভুক্ত এবং পূর্ব জেরুজালেম হবে প্যালেস্টাইনের রাজধানী।
ট্রাম্পের যে 20 দফা পরিকল্পনা, সেখানে পূর্ব জেরুজালেম পশ্চিম তীর নিয়ে কোনো আলাপ নেই, এবং একদিকে যখন গাজায় ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে 2023 অক্টোবর থেকে, হাজার হাজার মানুষ হত্যা করেছে, তখন তারা পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে তাদের সেটেলমেন্ট মানে তাদের বসতি, তাদের স্থাপনা আরো বাড়িয়েছে, এবং ওই পুরো এলাকা এখন কিন্তু ইসরায়েলের দখলে। তাহলে স্থিতিশীলতা মানে যে স্থিতিশীলতার পরিকল্পনা ট্রাম্প দিয়েছেন, এবং যেই স্থিতিশীলতার পরিকল্পনায় ভরসা রেখে ইউনূস সরকার বাংলাদেশের সেনাবাহিনীকে পাঠিয়ে দিচ্ছে মার্কিন ইসরায়েল ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য, সেই স্থিতিশীলতাই কিন্তু গাজাতেই একেবারে মানে রাবলের মধ্যে, ধ্বংসস্তূপের মধ্যে, যেই ধ্বংসস্তূপ ক্রমাগতভাবে বিমান হামলা চালিয়ে 2023 অক্টোবর থেকে এখন পর্যন্ত গড়ে তোলা হয়েছে বা যাতে পরিণত করা হয়েছে গাজাকে, ওই ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনিদের আটকে ফেলার এই পরিকল্পনায় আসলে বাংলাদেশের সেনাবাহিনীকে সংযুক্ত করছে ডক্টর ইউনূসের সরকার। বিস্ময়কর এবং প্রশ্ন করা জরুরি, এত বড় একটা অনৈতিক সিদ্ধান্ত কেন ইউনূস সরকার ট্রাম্প প্রশাসনকে খুশি করতে নিল?